আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে আজ, দৃশ্যমান হবে ৬ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতু কাঠামো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী বৈশ্বিক জোট গঠনের তাগিদ প্রধানমন্ত্রীর। ধর্ম নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র ধ্বংসের পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের। বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার করে আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা হবে, ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়রের। এবং দেশের 10 উপজেলা, 5 পৌরসভা ও 11 ইউনিয়নে ভোট আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে আজ। ৪১তম এই স্প্যান বসানোর মধ্যে দিয়ে শেষ হবে ৬ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামো স্থাপনের কাজ। সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের মার্চে চালু হবে দেশের দীর্ঘতম এই সেতু। মাওয়া থেকে ফিরে এসে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। পদ্মার বুকে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা শাসন করে ৭ বছর ধরে চলছে স্বপ্নের সেতু নির্মাণ কাজ। এরই মধ্যে ৪২টি পিলার আর ৪০টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। ৬.১৫ কিলোমিটারের দৈর্ঘ্যের সেতুর মূল অবকাঠামোর মাঝে কেবল ১৫০ মিটারের গ্যাপ। সেখানে একটি স্প্যান বসালেই দৃশ্যমান হবে সেতুর গোটা অবকাঠামো। ১২ ও ১৩ নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসানো হবে বৃহস্পতিবার। ৪১তম তথা সর্বশেষ স্প্যান বসানো হবে। এর মাধ্যমে পদ্মা মূল সেতুর ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হবে। ২০১৭ সালে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ড এটা পদ্মা সেতুকে বলা হয় যে এটা আনপ্রেডিক্টেবল রিভার, নদীগর্ভে তলিয়ে যায়, সেটা আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। যাই হোক, সব কিছু ওভারকাম করে আমরা পদ্মা সেতুর কাজ অনেক দূর এগিয়ে নিয়ে আসছি। দোতলা অবয়বের সেতুর উপরে বাসসহ সাধারণ যানবাহন আর নিচে চলাচল করবে ট্রেন। সেভাবেই মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত চলছে সড়ক ও রেলপথ তৈরির কাজ। কয়েক দফা বাড়িয়ে সরকারের সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও পদ্মা সেতুর পুরোপুরি কাজ শেষ হতে সময় লাগবে ২০২২ সাল পর্যন্ত। আগামী ২০২১ সালের ফার্স্ট হাফে প্রথম ভাগে রেলওয়ে স্টেশন বসানো শেষ হয়ে যাবে এবং জুন জুলাইয়ের মধ্যে রোডওয়ে ডেপো বসানো হয়ে যাবে। এবং আমি আশাবাদী ২০২২ সালের প্রথম ভাগেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। মার্চ মাসে আমাদের স্বাধীনতার মাসে এটা উদ্বোধন করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে আর ২০১৭ সালে বসানো হয়েছিল প্রথম স্প্যান। পদ্মা সেতু নির্মাণ নিয়ে ছিল নানান আলোচনা আর সংশয়। সবকিছু ছাপিয়ে কিছুটা বিলম্বে হলেও এগিয়ে চলেছে কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য যোগাযোগ আর উন্নয়নে খুলে যেতে পারে অপার সম্ভাবনা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে ঘন কুয়াশায় থাকলে পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর কাজ বিঘ্নিত হতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, বৃহস্পতিবার ৪১তম স্প্যানটি ১২ ও ১৩ নম্বর পিলারের উপর বসানোর কথা থাকলেও শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় স্প্যান স্থানান্তরের সময় কিছুটা পরিবর্তন হতে পারে। তবে স্প্যান বসানোর কাজ শেষ করার লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এই মেগা প্রজেক্টের নির্মাণ কাজ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী ও এর ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী বৈশ্বিক জোট গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তির ৫ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত থিম্পু অ্যাম্বিশন সামিটে দেওয়া ভাষণে তিনি কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান। সম্মেলনের অন্যান্যর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং COP26-এর চেয়ারম্যান অলোক শর্মা এবং UNFCCর নির্বাহী সম্পাদক প্যাট্রিশিয়া এসপিনোসো ভাষণ দেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে এই দেশের মানুষ। এই অবস্থায় জলবায়ু অর্থায়নে আরও জোরদার ব্যবস্থাপনা এবং সবার জন্য প্রযুক্তির উন্মুক্ত করার দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I'd like to underscore the significance of positive and robust international climate coalitions that can reduce the global carbon emission effectively to move towards carbon neutrality before the mid-century. So, I called for your urgent and decisive action to save our future generations. নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নারীরা অবহেলিত হলে দেশ এগোতে পারবে না। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় 5 নারীকে দেয়া হয় বেগম রোকেয়া পদক। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতিকূল পরিবেশে নারীকে আলোর পথ দেখাতে আজও অগ্রণী ভূমিকা রেখে চলছেন বেগম রোকেয়া। দেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় 5 নারীকে রোকেয়া পদকে ভূষিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে নারীদের অবস্থান তৈরি ও নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। যেখানে আমাদের অর্ধেকের বেশি অনেক ক্ষেত্রে আমাদের নারীরা সংখ্যায়, তারা সমানভাবে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে তাহলে সেই সমাজ কিভাবে গড়ে উঠবে? এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নারী নেতৃত্ব তৈরিতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, অর্থাৎ একেবারে গ্রাম থেকে তৃণমূল থেকে যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে, আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আমরা সেটাই চাচ্ছি যে সেই সমস্ত জায়গার জন্য মেয়েরা তাদের ব্যবস্থা নিতে পারে। কর্মজীবী নারীদের সুরক্ষায় সারা দেশে কর্মজীবী হোস্টেল গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ফ্রিল্যান্সিংয়ে পুরুষের পাশাপাশি নারীরা যাতে এগিয়ে যেতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর আগারগাঁওয়ে 3 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড 2020 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। তথ্য প্রযুক্তির উন্নয়নে গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এক নূতন মাত্রা যোগ করেছে। বর্তমানে অন্যান্য খাতে চাকরির সুযোগ কমে আসলেও ফ্রিল্যান্সিং এর কারণে অসংখ্য তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফ্রিল্যান্সিং পেশায় পুরুষের পাশাপাশি নারীরাও যাতে সমান তালে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে নিয়মিত গবেষণা ও মৌলিক জ্ঞান সৃষ্টিতে আমাদের আরও মনোযোগী হতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 18 জন পুরুষ ও 6 জন নারী। মৃতদের 17 জনই ঢাকা বিভাগের, এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে 2 জন করে মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,930 জনে। এ সময় 17,042টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 2,159 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,84,104। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায়
করোনায় আক্রান্তের হার 12.67%। নতুন করে সুস্থ হয়েছেন 4,772 জন। মোট সুস্থ 4,05,966 জন। সুস্থতার হার 83.86%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়া ও সহযোগিতা করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এই সমাবেশ থেকে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ও তার প্রতিকৃতিকে অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা যাতে ভুলুণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলার মাটিকে জঙ্গিবাদ ও মৌলবাদের আস্তানা হতে দেয়া যাবে না। সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। যারা এই ধরনের দেশদ্রোহিতার সাথে সম্পৃক্ত হবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলেই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। যখনই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে আমরা তার দাঁত ভাঙার জবাব সব সময় দিয়েছি, এখনো আমরা প্রস্তুত তার দাঁত ভাঙার জবাব দেওয়ার। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি আবারও ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা দেশ উত্তাল হলেও ভাস্কর্য নিয়ে বিএনপির নীরবতা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। রিপোর্ট সৈয়দ রিয়াজের। পত্রিকার পাতায় দেখলাম রাজনৈতিক কারণেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিপক্ষে বিএনপি। এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতায় থাকতে দেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল। এখন যারা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, একদিন তারা ওই দানবের আঘাতে জর্জরিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তখনও বিএনপি প্রকাশ্যে কথা বলতে চায় না। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা 1971-এ মুক্তিযোদ্ধাদের কাফের বলে ফতোয়া দিয়েছিল, তাদের পরবর্তী প্রজন্মই আজ ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে। আপনারা তো জিয়া রহমানের ভাস্কর্য সারা দেশে বিভিন্ন জায়গায় বানিয়েছেন। এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই, আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধনদাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন। লাখো শহীদের বীরত্বগাথায় প্রতিষ্ঠিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ক্ষমতায় টিকে থাকতে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম রাজাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের এখন দুই শত্রু, এক শত্রু হচ্ছে কোভিড ভাইরাস, যা আমাদের সমগ্র জাতি শুধু নয় গোটা বিশ্বকে বিপদগ্রস্ত করেছে, আর অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগ সরকার।
আগামী বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা সহ সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর বাসাবোতে জিরানী খাল ও হাজারীবাগ কালুনগর খাল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনতে উচ্ছেদ ও দখলমুক্ত করার পাশাপাশি খালগুলো পরিচ্ছন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা সহ সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করব এবং এর পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারব। রাজস্ব ফাঁকি কমাতে ভ্যাট মেশিন, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফটির সঠিক ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। শারফুল আলমের রিপোর্ট। ইএফটি থেকে ডাটা আমরা পাবো অনলাইনে, সেটি ঠিক আছে, কিন্তু ইএফটি যদি ব্যবহার নিশ্চিত করা না যায় তাহলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে না। ইএফটির সঠিক ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আমরা যেটি মনে করেছি যে ইএফটি মেশিন থেকে যে চালানটি গ্রাহককে দেওয়া হবে বিল পরিশোধের পরে, সেই চালানের উপরে আমরা একটা লটারির আয়োজন করব। দেশের 10 উপজেলা, 5 পৌরসভা ও 11 ইউনিয়নে ভোট আজ। এর মধ্যে 10টি উপজেলায় বিভিন্ন পদে এবং 7টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর সাধারণ নির্বাচন হবে 5টি পৌরসভা ও 4টি ইউনিয়নে। উপনির্বাচনের মাধ্যমে নওগাঁর রানীনগর, পাবনার ঈশ্বরদী ও বেড়া, সাতক্ষীরার দেবহাটা, রাজবাড়ীর গোয়ালন্দ, নোয়াখালীর বেগমগঞ্জ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং যশোরের বাঘারপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান বাছাই করবেন ভোটাররা। তবে যশোর সদর ও বগুড়ার শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে হবে উপনির্বাচন। এছাড়া ফরিদপুরের ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। করোনা মহামারীতে কর্মক্ষেত্রে 60% নারী সহিংসতার শিকার হয়েছেন। পরিবারে এই ধরনের ঘটনা ঘটেছে 432টি। জাতীয় প্রেস ক্লাবের জেন্ডার প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেছেন, যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আদালত নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাজে বাল্যবিবাহ, যৌন হয়রানি, শারীরিক ও মানসিক ও অর্থনৈতিক সহিংসতা বাড়ছে জানিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, করোনাকালে 61% শিশু ও 25% নারী লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। করোনায় মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 19 নভেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত 1 সপ্তাহ ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর 3 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1981 সালে বিচারপতি সাত্তার এবং 1991 ও 2001 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে 3 বার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী ও 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবারে নিজ এলাকা ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে ফরিদপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে মিল্পিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবার নাকচ হলো জো বাইডেনের বিজয়ের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির করা মামলা। পেনসিলভেনিয়ার ফলাফল বাতিল চেয়ে করা ওই মামলা এক বাক্যে নাকচ করেন বিচারপতিরা। উচ্চ আদালতের ভরসায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই রায়কে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। গত
তেসরা নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এরপর ভোট জালিয়াতির অভিযোগ তুলে ওই ফলাফল চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে কয়েক ডজন মামলা করে তার প্রচারণা শিবির। এর কোনোটাই এখনো আলোর মুখ দেখেনি। আগামী 14 ডিসেম্বর একত্রিত হবে ইলেকটোরাল কলেজের নির্বাচিত সদস্যরা। ওই দিন আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে জো বাইডেনকে বিজয়ী করবেন তারা। এবারে পার্টিক্স খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের কোয়ালিফায়ার 1 নিশ্চিত করতে আজ ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। এই খেলায় জিতলেই কোয়ালিফায়ার 1 নিশ্চিত করতে হবে তাদের। একই ভেন্যুতে বিকেল 5:30টায় জেমকন খুলনার মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা। শেষ 4-এ জায়গা নিশ্চিত হলেও প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেতে চায় মাহমুদুল্লাহ রিয়াদের। অন্যদিকে জিতলে 1 ম্যাচ বাকি থাকতেই শেষ 4 নিশ্চিত হবে ঢাকার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পদ্মা সেতুর সব শেষ স্প্যান বসছে আজ। দৃশ্যমান হবে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতু কাঠামো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী বৈশ্বিক জোট গঠনের তাগিদ প্রধানমন্ত্রীর। ধর্ম নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র ধ্বংসের পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের। বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার করে আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা হবে, ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়রের। এবং দেশের 10 উপজেলা, 5 পৌরসভা ও 11 ইউনিয়নে ভোট আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।